হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিবি ইংলিশ টিউটোরিয়াল। আমি বন্দনা। বন্ধুরা, আজকে আমরা বেসিক ইংলিশ এবং অ্যাডভান্স ইংলিশের 5 নম্বর ক্লাস করব। এই ক্লাসে আমরা অনেক নতুন শব্দ শিখব, যে শব্দগুলো আমাদেরকে বেসিক ইংলিশের সঙ্গে অ্যাডভান্স ইংলিশের সূক্ষ্ম পার্থক্যগুলো বুঝতে সাহায্য করবে। যেরকম কোল্ড মানেও ঠান্ডা, ফ্রিজিং মানেও ঠান্ডা। কোল্ডও অ্যাডজেক্টিভ, ফ্রিজিংও অ্যাডজেক্টিভ। তাহলে এই দুটো শব্দের ভিতর পার্থক্যটা কি? পার্থক্য মানে কোল্ড হচ্ছে এরকম ঠান্ডা যে একটা জ্যাকেট পরলে, একটা সোয়েটার পরলে ঠান্ডাটা মিটে গেল, একটা ডিসকমফোর্টটা দূর হলো। কিন্তু ফ্রিজিং মানে এত বেশি ঠান্ডা যে বরফের কামড়, ফ্রস্ট বাইট অর্থাৎ বরফের কামড়, তাতে কিন্তু শরীর অসাড় হয়ে মানুষ প্রাণহীন হয়ে যেতে পারে, অর্থাৎ মারা যেতে পারেন এরকম। তাহলে কোল্ড মানে এরকম ঠান্ডা যেটা ম্যানেজ করা যায়, আর ফ্রিজিং মানে এত বেশি ঠান্ডা যেখানে কিনা ফ্রস্ট বাইট বা তুষারের কামড়ও কিন্তু মানুষের মৃত্যুর কারণ হতে পারে। অর্থাৎ এক্সট্রিম কোল্ড, প্রচণ্ড ঠান্ডা হচ্ছে ফ্রিজিং, আর এমনি কোল্ড মানে নর্মাল ঠান্ডা। তারপরে ইট মানে খাওয়া, আমরা যে খাই, ইট মানে খাওয়া। কিন্তু ডিভার মানে হচ্ছে গোগ্রাসে খাওয়া, জন্তুর মতো করে খাওয়া, আগ্রহীভাবে লোভীর মতো করে পরিমাণে অনেকটা করে নিয়ে গোগ্রাসে খাওয়া, একে বলা হবে ডিভার। অর্থাৎ ইট মানে নর্মাল খাওয়া, আর ডিভার মানে হচ্ছে গোগ্রাসে খাওয়া। অ্যাডভান্স ইংলিশে ডিভার বলে। তো এরকম অনেক নতুন নতুন শব্দ আমরা আজকের ক্লাসে জানব। বেসিক ইংলিশে হলো রাইট মানে হচ্ছে ঠিক, কিন্তু অ্যাডভান্স ইংলিশে রাইট বলবো না। অ্যাডভান্স ইংলিশে কি বলবো? অ্যাকিউরেট মানেও ঠিক, রাইট মানেও ঠিক। তাহলে এদের ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো বেসিক ইংলিশে রাইট যখন বলবো তখন হচ্ছে মরালি রাইট। মরালি মানে নৈতিকভাবে, যেমন ইউ আর টেকেন রাইট ডিসিশন, তুই না সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। রাইট ডিসিশন, রাইট মানে সঠিক বা ঠিক, ডিসিশন মানে সিদ্ধান্ত। অর্থাৎ মরালি, নৈতিকতার দিক থেকে ইউ আর রাইট, তুই সঠিক। কিন্তু অ্যাডভান্স ইংলিশে অ্যাকিউরেটের মানেটা কীরকম? অ্যাকিউরেটও ঠিক, কিন্তু একদম সূক্ষ্মভাবে ঠিক। আমি বলতে পারবো যে আবহাওয়া দপ্তর থেকে এখন যে বুলেটিনগুলো প্রকাশ করে যে এখানে ঝড় হবে, এখানে বৃষ্টি হবে, এখানে মেঘ জমেছে, বা এখানে নিম্নচাপ দেখা দিয়েছে, এই যা কিছু বলি না কেন এটা একদম সূক্ষ্মভাবে কিন্তু খেটে যায়। অর্থাৎ অ্যাকিউরেট মানে একদম যা বলবে পুঙ্খানুপুঙ্খ ডিটেলে সব মিলে যাবে, একে বলা হবে অ্যাকিউরেট। অর্থাৎ নিখুঁতভাবে ঠিক, তাকে বলবো অ্যাকিউরেট। তারপরে যে রিয়ালি মানে সত্যিকারের অথবা প্রকৃত পক্ষে, বাস্তবিক পক্ষে। আর ইনডিড মানেও সত্যিকারের, বাস্তবিক পক্ষে বা প্রকৃত পক্ষে, অথবা সত্যই এরকম বলি না। রিয়ালিও অ্যাডভার্ব, ইনডিডও অ্যাডভার্ব। তাহলে সত্যিকারে কীরকম হবে? আমি বলতে পারি যে আই অ্যাম রিয়ালি এক্সাইটেড। আমি হই, রিয়ালি মানে সত্যিকারে, এক্সাইটেড মানে উত্তেজিত। অ্যাবাউট দ্য ট্রিপ, অ্যাবাউট মানে সম্পর্কে, দ্য ট্রিপ মানে হচ্ছে ভ্রমণ। আমরা যে নতুন জায়গায় ঘুরতে যাবো সেই জায়গাটা যাওয়া সম্পর্কে আমি ভীষণই এক্সাইটেড। রিয়ালি মানে সত্যিকারে অথবা প্রকৃতপক্ষে অথবা সত্যই আমি এক্সাইটেড, এরকম যদি বোঝাই তখনই হবে রিয়াল মানে সত্যি আমি এক্সাইটেড। কিন্তু অ্যাডভান্স ইংলিশে ইনডিড, আমরা অ্যাডভান্স ইংলিশে রিয়ালি বলবো না, কি বলবো? ইনডিড। আমি বলেইছি ইদানিং আমি প্রিয়াঙ্কা চোপড়ার মোটিভেশনাল স্পিচগুলো শুনি, ভীষণভাবে শুনি। আমার ওই ইংলিশটা খুব প্রিয় লাগে, ওর যে ইংলিশগুলো বলেন উনি, সেগুলো খুব ভালো লাগে। তাই সেখানে না অ্যাডভান্স ইংলিশ পাচ্ছি। আমার মূলত অ্যাডভান্স ইংলিশের, বেসিক ইংলিশের ক্লাসটা ওই স্পিচগুলো শোনার পরেই এসছে যে এরকম একটা ক্লাস তো আমি করব। তাই সেখান থেকেই কিন্তু এই ক্লাসের উৎস আর কি, ক্লাসের সোর্স বলা যেতে পারে। তাহলে রিয়ালি মানে সত্যিকারে কোনো ঘুরতে যাবো, সেইটা নিয়ে আমি এক্সাইটেড। আর ইনডিড মানে অ্যাডভান্স ইংলিশে ইনডিড, কিন্তু ইনডিড মানে কি বলবো? ইনডিড হলো, আমি বলতে পারি যে লতা মঙ্গেশকর ইজ ওয়ান, ইনডিড মানে প্রকৃতপক্ষে, ইনডিড মানে সত্যিকারের অথবা প্রকৃতপক্ষে। তার বাক্যর শুরুটা করলাম ইনডিড দিয়ে। ইনডিড লতা মঙ্গেশকর ইজ ওয়ান অফ দ্য ট্যালেন্টেড সিঙ্গার্স ইন ইন্ডিয়া, নট অনলি ইন ইন্ডিয়া বাট ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে অথবা ভারতের মধ্যে যে মোস্ট ট্যালেন্টেড সিঙ্গার্স রয়েছে, যারা সব থেকে বিখ্যাত, লতা মঙ্গেশকরের গান সবারই ভালো লাগে আমাদের, তাই ট্যালেন্টেড যে সিঙ্গার রয়েছে, গায়ক বা গায়িকা, তাদের ভিতরে কিন্তু লতা মঙ্গেশকর আছে। ওই যে সেটা বোঝাতে গেলে আমি কি করব? ইনডিড মানে প্রকৃতপক্ষে লতা মঙ্গেশকর ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড সিঙ্গার্স। অর্থাৎ বাস্তবিক পক্ষে, ইনডিড মানে অস্বীকার করার উপায় নেই, বাস্তবিক পক্ষে বা প্রকৃতপক্ষে অথবা সত্যই
ইনডিড কথাটা অ্যাডভান্স ইংলিশে ব্যবহার করব। এখানে কিন্তু রিয়ালি যদি ব্যবহার করি অ্যাডভান্স ইংলিশে তাহলে কিন্তু মানায় না। ডার্টি মানে নোংরা। এবার নোংরাটা কোন অর্থে ব্যবহৃত হবে? আমি যেরকম বাগানে গাছ লাগাতে গেলাম বা টবের মাটিগুলো খুঁড়ে দিলাম, একটা নতুন গাছ লাগালাম বা যে আবর্জনা পরিষ্কার করে দিলাম, এবার তারপরে হাতটা নোংরা হলো, এরম যদি বোঝাই তাহলে কিন্তু ডার্টি কথাটা ব্যবহার করা যাবে। ডার্টি অ্যাডজেক্টিভ, ফিলথি অ্যাডজেক্টিভ। কিন্তু বেসিক ইংলিশে ডার্টি ব্যবহার করব কোন অর্থে? ওই যে বাগানে গেছি, গাছপালা লাগিয়েছি, হাতে কাদা লেগেছে, আবর্জনা মানে নোংরা লেগেছে, মাটি টাটি লেগেছে, এই অর্থে কিন্তু ব্যবহার করা যেতে পারে। কিন্তু ফিলথি কীরকম হবে? ফিলথি মানে আমরা যখন ট্রেনে যাই, ট্রেন লাইনের দুপাশে লেখা থাকে অ্যাবান্ডান্ট হাউস, দিস হাউস ইজ অ্যাবান্ডান্ট। অ্যাবান্ডান্ট মানে পরিত্যক্ত, অর্থাৎ এই পরিত্যক্ত বাড়িটা খুবই নোংরা ছিল। দিস অ্যাবান্ডান্ট হাউস ইজ ফিলথি। এই পরিত্যক্ত বাড়িটা ইজ মানে হয়, ফিলথি মানে নোংরা আবর্জনাযুক্ত। আর মরালি একটা ডিসগাস্ট, এরম একটা সেন্স থাকবে। মরালি ডিসগাস্ট মানে ওই বাড়িতে না হয়তো আজে বাজে কাজ হয়, আজে বাজে মানে হয়তো তাস খেলা বা অনেক ভালো না এরকম কাজ হয়ে থাকে ওই অ্যাবান্ডান্ট হাউস বা পরিত্যক্ত বাড়িগুলোতে। এরকম যদি সেন্স আনতে চাই তাহলে কিন্তু ফিলথি এই অ্যাডজেক্টিভটা অ্যাডভান্স ইংলিশে ব্যবহার করব। তারপরে সফট, সফট মানে নরম, সফটের বাংলা মানে নরম। আমি বলতে পারি সফট হার্ট, সফট মিউজিক, সফট লাইট, সফট সাউন্ড, এরকম কিন্তু বলা যেতে পারে বেসিক ইংলিশে। কিন্তু নরম কথাটাকে আমি অ্যাডভান্স ইংলিশে জেন্টেল বলবো। কি বলবো? জেন্টেল। জেন্টেল মানে মৃদু। আমরা বলি না জেন্টেল ব্রিজ, মৃদুমন্দ বাতাস। জেন্টেল ব্রিজ মানে মৃদুমন্দ বাতাস। আরেকটাও বলতে পারি জেন্টেল ম্যান, জেন্টেল বিহেভিয়ার। অর্থাৎ এই ভদ্রলোকের ব্যবহার না ভীষণ জেন্টেল, মানে ভীষণ নম্র, ভদ্র, একদম শোভনীয়। আবার জেন্টেল ব্রিজ বাতাস বলতে পারি, যে মৃদুমন্দ বাতাস বইছে। অর্থাৎ এই সফট আর এই জেন্টেল দুটোই অ্যাডজেক্টিভ, কিন্তু দুটোই হচ্ছে হার্শনেসের অভাব, অর্থাৎ রুক্ষতার অভাব বোঝায়। কিন্তু এই সফট কোথায় বসবে বেসিক ইংলিশে এবং অ্যাডভান্স ইংলিশে জেন্টেল কী অর্থে ব্যবহৃত হয় সেটা আশা করি বোঝাতে পারলাম। তারপরে রেইজ, রেইজ মানে উত্তোলন করা। আমি বলতে পারি রেইজ মানে উত্তোলন করা কিভাবে হতে পারে? তোমার যদি প্রশ্ন থাকে তাহলে উত্তোলন করা মানে তোলো, উত্তোলন করা মানে এই যে তুললাম। তাহলে আমি বলতে পারি যে তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হাত উঁচু করো, হাতটা তোলো। রেইজ ইউর হ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে হাত তোলো, রেইজ ইউর হ্যান্ড। রেইজ মানে তোলা। কিন্তু অ্যাডভান্স ইংলিশে রেইজ বলবো না, অ্যাডভান্স ইংলিশে এলিভেট। কি বলবো? এলিভেট। এলিভেট মানে তোলা। এবার এলিভেট কী অর্থে ব্যবহৃত হতে পারে? আমি বলতে পারি যে ব্যাংকের কর্মচারীদের না নতুন একটা ট্রেনিং দেওয়া হয়েছে, একটা নতুন ট্রেনিং। সেই ট্রেনিংয়ের মাধ্যমে ব্যাংকের কর্মচারীদের কর্মক্ষমতা ইমপ্রুভ করা হবে, প্রমোট করা হবে, মানে ইমপ্রুভমেন্ট হবে, ব্যাংকেরও উন্নতি হবে। ব্যাংকের কর্মচারীরা যদি ভালো সার্ভিস দিতে পারেন, আরও বেশি অ্যাডভান্স প্রযুক্তি শিখে নিতে পারেন, তাহলে কিন্তু ব্যাংকের কর্মচারীদেরও ইমপ্রুভমেন্ট হবে, ব্যাংকেরও ইমপ্রুভমেন্ট হবে, ব্যাংকেরও প্রমোশন হবে, ব্যাংকের কর্মচারীদেরও কিন্তু প্রমোশন হবে। সেই অর্থে কিন্তু আমি এলিভেট, এলিভেট মানে উত্তোলন করা, উন্নত করা, উন্নীত করা। তো এরকম অনেক বেসিক এবং অ্যাডভান্স ইংলিশ আমরা জানব। কিন্তু অ্যাডভান্স ইংলিশে বলবো এক্সকুইজিট। কি বলবো? এক্সকুইজিট। আমি প্রথম থেকেই বলেছি যে বেসিক ইংলিশের সঙ্গে অ্যাডভান্স ইংলিশের পার্থক্যটা হলো বেসিক ইংলিশ খুব ইজি হয়, একদম জন্মের পর থেকে আমরা যখন হাঁটি হাঁটি পা তখন যেটা শিখি সেটাকে বলা হবে বেসিক ইংলিশ। আর অ্যাডভান্স ইংলিশ মানে ওই শেখার পরে যে আমরা উন্নীত করি, নিজেদের উন্নত করি, তখন যে নিয়ারেস্ট যে শব্দগুলো শিখি সেগুলোকে বলা হবে অ্যাডভান্স ইংলিশ। তাই বিউটিফুলটা যেরমভাবে সচরাচর জানি, এক্সকুইজিট কিন্তু সেইভাবে ব্যবহার করা হয়ে ওঠে না। কিন্তু আমাদের এখন এক্সকুইজিটও ব্যবহার করতে হবে। কীরকম? আমি বলতে পারি দ্য গার্ল ইজ বিউটিফুল, মেয়েটি সুন্দর। দ্য গার্ল ইজ বিউটিফুল, মেয়েটি হয় সুন্দর। কিন্তু এক্সকুইজিট এইটাকে কিভাবে ব্যবহার, এই শব্দটাকে কিভাবে ব্যবহার করব? এই শব্দটাকে বলতে পারি, আমি বলতে পারি হোটেলের যে শেফ যিনি রান্না করেন, প্রধান রাঁধুনি, দ্য শেফস এক্সকুইজিট প্রেজেন্টেশন। শেফের মানে প্রধান রাঁধুনির এক্সকুইজিট প্রেজেন্টেশন। এক্সকুইজিট মানে একদম অসাধারণ, চমৎকারপূর্ণ, চমৎকারিত্বপূর্ণ, একদম খাজে ভাজে সুন্দর করে প্রেজেন্টেশন অফ দ্য ডিশ। ডিশ মানে খাবারের, এই খাবারের যে অসাধারণ প্রেজেন্টেশন, মেড ইট, মেড মানে করেছে, ইট মানে খাবারটাকে টু বিউটিফুল টু ইট। টু বিউটিফুল মানে দেখতে এত সুন্দর লাগছে না, যে টু ইট মানে খেতে ইচ্ছে করছে।
অর্থাৎ শেফ মানে প্রধান রাঁধুনি এত সুন্দর করে সাজিয়েছে, এই এক্সকুইজিট মানে একটা ভেতরের দিক থেকে সৌন্দর্য, অর্থাৎ খাবারটার খাজে ভাজে প্রেজেন্টেশন এত ভালো করেছে যে ওই খাবারটা দেখেই মানে না খেয়ে পারা যাচ্ছে না, অর্থাৎ খেতে ইচ্ছে করছে। তাহলে বোঝা গেল বিউটিফুল আর এক্সকুইজিটের ডিফারেন্সটা। তারপরে স্মার্ট, স্মার্ট মানে চটপটে বা বুদ্ধিমান। অ্যাডভান্স ইংলিশে স্মার্ট বলবো না, অ্যাডভান্স ইংলিশে বলবো ইন্টেলিজেন্ট। স্মার্টের কিরম বলতে পারি, আমি বলতে পারি রূপা ইজ আ স্মার্ট বিজনেস ওম্যান। রূপা একটি মেয়ে, ইজ মানে হয়, এ মানে একজন, রূপা হন একজন স্মার্ট মানে চটপটে বুদ্ধিমান বিজনেস ওম্যান, যার কিনা উপস্থিত বুদ্ধি আছে, চাতুর্যতা আছে, নেগোশিয়েটিং পাওয়ার আছে। নেগোশিয়েটিং পাওয়ার মানে ডিল করতে পারেন অপর কাউন্টার পার্টির সঙ্গে বা অন্য পার্টির সঙ্গে নিজেকে ডিল করছে, একটা কনফিডেন্স, উপস্থিত বুদ্ধি, চতুরতা সব কিছু মিলে জুলে নেগোশিয়েট করার ক্ষমতা, মানে নেগোশিয়েট মানে ডিল করার, এটা যদি এটা হয় তাহলে এটা এরকম মতো হতে পারে, এই যে এরকম টাইপের। কিন্তু রূপা ইজ আ বিজনেস ওম্যান, স্মার্ট বিজনেস ওম্যান এইভাবে বলতে পারি। কিন্তু ইন্টেলিজেন্ট কি বলবো, ইন্টেলিজেন্ট এরম বলা যেতে পারে যে একজন বিজ্ঞানী মানে যার কিনা আইকিউ হাই। ইন্টেলিজেন্ট বলতে বুদ্ধিমান, অর্থাৎ যার আইকিউ, আর আইকিউর ফুল ফর্ম হচ্ছে ইন্টেলিজেন্ট কোশেন্ট, যার আইকিউটা প্রচণ্ড হাই এবং যে কমপ্লেক্স প্রবলেমগুলোকে খুব ইজিলি লজিকের দ্বারা সমাধান করতে পারে। ইন্টেলিজেন্ট তাকেই বলবো যার যে প্রচণ্ড পরিমাণে বুদ্ধিমান এবং যার একদম জটিল সমস্যা খুব ইজিলি মানে ইজিলি সলভ করার ক্ষমতা আছে, এরকম লোককে বলবো ইন্টেলিজেন্ট, বা এরকম ভদ্রলোককে বলবো ইন্টেলিজেন্ট, অর্থাৎ বুদ্ধিমান, যিনি কিনা একজন প্রচণ্ড ডিপ থিঙ্কার, একটা গভীর চিন্তাশীল ব্যক্তি, যে কিনা একদম সহজেই কিন্তু কোনো জটিল সমস্যার সমাধান এনে দিতে পারেন। তারপরে ইট মানে খাওয়া, আমি জানি আই অ্যাম ইটিং ব্রেকফাস্ট, আমি সকালের ব্রেকফাস্ট খাচ্ছি, সকালের খাবার খাচ্ছি, কিন্তু ইটটাকে আমি বেসিক ইংলিশে বলবো। অ্যাডভান্স ইংলিশে বলবো ডিভার। ডিভার মানে কি হচ্ছে গোগ্রাসে খাওয়া। গোগ্রাসে খাওয়া মানে হচ্ছে প্রচণ্ড খিদে পেয়েছে, প্লাস এক পরিমাণে অনেকটা নিয়েছি আর খাচ্ছি হালুম হুলুম করে, একদম গোগ্রাসে, মনে হচ্ছে যেন একদম মানে যা আছে থালায় একবারে খেতে পারলেই এরকম হবে, গোগ্রাসে খাওয়া। আর ইট মানে নর্মাল খাওয়া। বোঝাতে পারলাম নিশ্চয়ই? আমি এই ডিভারের ভেতরে কি থাকবে, প্রচণ্ড মানে পরিমাণে বেশি করে নিচ্ছি সেটা থাকবে, প্রচণ্ড আগ্রহের সঙ্গে খাচ্ছি, লোভীর মতো করে খাচ্ছি, লোভ রয়েছে, লোভীর মতো করে খাচ্ছি, প্রচণ্ড খিদে পেয়েছে তাই খাচ্ছি এবং পরিমাণে অনেকটা বেশি খাচ্ছি, এরকম যদি বোঝাই তখন হবে ডিভার। তারপরে রিমেম্বার। রিমেম্বার মানে স্মরণ করা। রিমেম্বার মানে স্মরণ করা বা মনে করা, কিন্তু অ্যাডভান্স ইংলিশে রিমেম্বার বলবো না, অ্যাডভান্স ইংলিশে বলবো রিকালেক্ট, অর্থাৎ স্মরণ করা। আমি বলতে পারি যে আই রিমেম্বার মাই বার্থডে পার্টি ফ্রম লাস্ট ইয়ার। আমরা গত বছর থেকে আমার মনে করি বা স্মরণ করি, সেলিব্রেট করি আমার বার্থডে পার্টিকে গত বছর, লাস্ট ইয়ার মানে গত বছর থেকে। তাহলে আই রিমেম্বার মাই বার্থডে পার্টি, অর্থাৎ বেশি কষ্ট করে মনে করা লাগছে না, ইজিলি চলে আসছে স্মরণটা বা মনেটা, যেন কোনো এফোর্টলেসলি হয়ে যাচ্ছে, বিনা কষ্টেই কিন্তু মনে এসে যাচ্ছে, এরম যদি হয় তাহলে হবে রিমেম্বার। কিন্তু অ্যাডভান্স ইংলিশে রিকালেক্ট। রিকালেক্ট মানে প্রচণ্ড কষ্ট করে, ইফোর্টফুলি মানে প্রচণ্ড কষ্ট সহকারে মনে করছি, বা মনে করতে যেন একটুখানি ডেলিবারেটলি মনে করছি, ধীর স্থিরভাবে মনে করতে কষ্ট হচ্ছে, একটু ধীর স্থির শান্ত পরিবেশে আসলে মনে হবে, এরম একটা মানে স্মরণ আসবে বা মনে আসবে। রিকালেক্ট মানে আই রিকালেক্ট মাই চাইল্ডহুড ডেজ, আমার ছোটোবেলার শৈশবের দিনগুলো আমি মনে করি এবং ভাবি যে আমার আশেপাশের পরিবেশের প্রভাব আমার ভিতরে কত বেশি পরিমাণে পড়েছে। তাহলে আই রিকালেক্ট মাই চাইল্ডহুড মানে শৈশবের কথা মনে পড়ছি, 20-25 বছরের ডিফারেন্সে, মানে 20-25 বছর আগের কথা যদি মনে করি তাহলে হবে রিকালেক্ট, আর লাস্ট ইয়ার গত বছর আমার বার্থডে পার্টি হলো সেটা মনে করলে হবে রিমেম্বার। এই রিমেম্বার হচ্ছে বিনা কষ্টে মনে আসা বা স্মরণ করা, আর রিকালেক্ট মানে হচ্ছে ডেলিবারেটলি শান্তশিষ্টভাবে ইফোর্টফুলি মনে করা। এবার আছে ব্রাইট। বেসিক ইংলিশে আমরা বলবো ব্রাইট। ব্রাইট মানে উজ্জ্বল, কিন্তু অ্যাডভান্স ইংলিশে হবে রেডিয়েন্ট। ব্রাইট মানে উজ্জ্বল কীরকম বলা হবে, আমি বলতে পারি দ্য ব্রাইট সানলাইট ফিল্ড দ্য রুম। উজ্জ্বল সূর্যের আলো ঘরটাকে একদম ভরে দিয়েছে, সারা ঘরের ভেতর সূর্যের আলো,
তাহলে বলবো ব্রাইট সানলাইট, ব্রাইট মানে উজ্জ্বল সূর্যের আলো, ফিল্ড মানে করে দিয়েছে দ্য রুম মানে ঘরটাকে, এটা হচ্ছে বেসিক ইংলিশে বলা। কিন্তু অ্যাডভান্স ইংলিশে হবে রেডিয়েন্ট। কি বলা হবে? রেডিয়েন্ট। আমি বলতে পারি যে অনিকেত একটি ছেলের নাম, অনিকেত রেডিয়েন্ট স্মাইল। অনিকেত একটি ছেলের নাম যে বিয়ে করতে গেছে, এবার বর আর কি, এবার যে বিয়ে করতে গেছে সে, তাহলে বলতে পারি অনিকেত রেডিয়েন্ট স্মাইল, অনিকেতের উজ্জ্বল, স্মাইল মানে হাসি, লিট মানে আলোকিত করেছিল, উজ্জ্বলতায় ভরে দিয়েছিল দ্য এন্টায়ার রুম, সম্পূর্ণ ঘরটাকে উজ্জ্বলতায় ভরে দিয়েছিল। অর্থাৎ এই রেডিয়েন্ট কথাটা এরকম, এর ভিতরে একটা এনার্জি আছে, পজিটিভিটি আছে, একটা ভেতরকার শক্তি আছে রেডিয়েন্টের ভেতরে, যেটা ফ্রম উইদিন, ভেতর থেকে আসে। রেডিয়েন্ট মানে উজ্জ্বল, আর ব্রাইট মানে উজ্জ্বল, কিন্তু উজ্জ্বলটা যেন ওই রকম ভেতর থেকে আসা উজ্জ্বলতা বোঝায় না। তো বন্ধুরা, এরকম অনেক বেসিক এবং অ্যাডভান্স ইংলিশ সম্পর্কে আমরা জানি। বেসিক ইংলিশে অ্যাগ্রি মানে হলো একমত হওয়া, কিন্তু অ্যাডভান্স ইংলিশে অ্যাগ্রি বলবো না। কি বলবো? বলবো কঙ্কার মানে একমত হওয়া, সম্মত হওয়া, মানে একটা একমতে আসা, ভিন্ন মত থেকে একমতে আসা, একটা মিলের জায়গায় পৌঁছানো। এবার অ্যাগ্রি মানে আই অ্যাগ্রি উইথ রাম, আমি রামের সঙ্গে একমত, এইরকম ক্ষেত্রে ব্যবহার করতে পারি। কিন্তু কঙ্কার কখন ব্যবহার হবে? কঙ্কার হচ্ছে অফিসিয়াল, ফর্মাল। আমি বলতে পারি দ্য কমিটি, এই কমিটিটা কঙ্কার্ড উইথ দ্য রেকমেন্ডেশন। কঙ্কার্ড মানে একমত হয়েছিল, উইথ দ্য রেকমেন্ডেশন মানে সুপারিশ। অর্থাৎ এই কমিটি একটা সুপারিশ এসেছিল, সেই সুপারিশটায় কমিটির সবাই একমত হয়েছিল যে এইটা করলে ভালো হয়। মানে সাধারণভাবে কমিটির সবাই একমত হতে চান না অফিসিয়ালি বা ফর্মালি, কিন্তু এরা একমত হতে পেরেছিল। তার মানে অনেক ফর্মালি, একটা অফিসিয়াল লেভেলে যখন আমি ব্যবহার করতে চাইবো যে একমত হওয়া, সম্মত হওয়া, একটা মিল জায়গায় পৌঁছানো, সম্মিলিত হওয়া মতের দিক থেকে, তখন কিন্তু আমি অ্যাগ্রি ব্যবহার করব না। অ্যাগ্রি হচ্ছে পার্সোনাল লেভেলে, ব্যক্তিগত লেভেলে যখন ব্যবহার করব একমত হওয়া, আই অ্যাগ্রি উইথ রাম, তখন অ্যাগ্রি। কিন্তু অফিসিয়াল কোনো ক্ষেত্রে বা ফর্মাল কোনো ক্ষেত্রে আমি কঙ্কারই ব্যবহার করতে চাইব। তারপরে রান মানে দৌড়ানো, যে কোনো হিউম্যান অ্যাক্টিভিটিস, মানে আমি দৌড়াচ্ছি। আই লাইক টু রান এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে দৌড়ানো পছন্দ করি। আই লাইক মানে পছন্দ করি, টু রান মানে দৌড়ানো, এভরি মর্নিং প্রতিদিন সকালবেলা। রান মানে দৌড়ানো বা ছুটা, অর্থাৎ মানে ছুটতে থাকা আর কি। কিন্তু অ্যাডভান্স ইংলিশে বলবো গ্যালপ মানে কীরকম? গ্যালপ মানে হচ্ছে নির্বিচারে যখন রান ব্যবহার করি, গ্যালপকে কিন্তু নির্বিচারে ব্যবহার করা যাবে না। নির্দিষ্ট কিছু প্রাণীর ক্ষেত্রে, যেমন ঘোড়া যখন দৌড়ায় গ্যালপ, তখন আমি বলতে পারি, বা ছুটছে তখন বলতে পারি ঘোড়া ছুটছে, বা ঘোড়া দৌড়াচ্ছে তখন কিন্তু গ্যালপ এই কথাটা ব্যবহার করতে পারি। আর একটা খুব প্রিয় ইউজ আমার, সেটা হচ্ছে গ্যালোপিং ট্রেন। আমাদের ট্রেন জার্নিটা খুব বেশি হয়, তাহলে গ্যালোপিং ট্রেন মানে কী হবে? যে ট্রেন সব স্টেশনে থামে না, লাফিয়ে ধরুন প্রথম এই স্টেশনে থামলো, তারপরের স্টেশনে থামলো, কিন্তু তারপরের স্টেশনে আর থামলো না। অর্থাৎ যে ট্রেন স্টেশনগুলো কম গুরুত্বপূর্ণ, না দাঁড়ালেও চলে, সেই স্টেশনে কিন্তু গ্যালোপিং ট্রেনগুলো দাঁড়ায় না। গ্যালপ মানে লাফিয়ে চলা বা দৌড়ানো, ছোটা। সেটা ঘোড়ার ক্ষেত্রেও হতে পারে বা নির্দিষ্ট ট্রেনের ক্ষেত্রেও হতে পারে। কিন্তু নির্বিচারে সমস্ত মনুষ্য বা জীবজন্তুর যে দৌড়াচ্ছে, ছুটছে, সেখানে কিন্তু গ্যালপ ব্যবহার করা যাবে না। কিন্তু আমি ব্যবহার করতে পারবো রান এই ভার্বটি। তারপরে ড্রাই, বেসিক ইংলিশ হচ্ছে ড্রাই মানে শুষ্ক। আমি বলতে পারি ড্রাই ওয়েদার, শীতকালে না ভীষণ ড্রাই ওয়েদার, অর্থাৎ শুষ্ক আবহাওয়া, সব ঠোঁটের পাশে টান ধরে, তারপরে পায়ে টান ধরে, সারা শরীরে যেন একটা টান, মানে শরীরের স্কিন যেন শুকিয়ে যায়। তাহলে শীতকালে কি থাকে? ড্রাই ওয়েদার, শুষ্ক আবহাওয়া। কিন্তু অ্যাডভান্স ইংলিশে শুষ্ক বলবো না, বলবো অ্যারিড। আর এই অ্যারিড কথাটা কিভাবে ব্যবহৃত হবে? অ্যারিড কথাটা হচ্ছে ক্লাইমেট বা নির্দিষ্ট একটা বৃহত্তর রিজিয়ন, একটা এলাকা, ক্লাইমেট মানে জলবায়ু, মানে একটা নির্দিষ্ট বৃহত্তর এলাকার যদি শুষ্কতা বোঝায়, এক্সট্রিম শুষ্কতা, এক্সট্রিম ড্রাইনেস। ড্রাই মানেও শুষ্ক, কিন্তু অ্যারিড মানে হচ্ছে এক্সট্রিম ড্রাইনেস, প্রচণ্ডতম শুষ্ক, প্রচণ্ডতম এত বেশি শুষ্ক যে মরুভূমির মতো এরকম অবস্থা। সেটা একটা বৃহত্তর এলাকায়, রিজিয়ন মানে এলাকা, এবং ক্লাইমেটের পরে তার কাজকর্ম যদি বোঝাই, তাহলে কিন্তু ড্রাই ব্যবহার না করে অ্যারিড ব্যবহার করব। তারপরে পুয়োর মানে গরিব। আমি বলতে পারি রবি ইজ এ পুয়োর বয়, রবি হয় একজন গরিব
বালক। তাহলে রবি ইজ এ পুয়ার বয়, গরিব, সে ছোটোবেলা থেকে শুনে আসছি রিচ মানে ধনী আর পুয়ার মানে গরিব। কিন্তু অ্যাডভান্স ইংলিশে পুয়ার বলবো না, অ্যাডভান্স ইংলিশে বলবো ইম্পোভারিস্ট। কি বলবো? ইম্পোভারিস্ট। মানে বানানটা একটুখানি লম্বা, কিন্তু মনে রাখার ক্ষেত্রে কঠিন হবে না। ইম্পোভারিস্ট মানে হচ্ছে গরিব বা দরিদ্র। কিন্তু কোন অর্থে দরিদ্র? অর্থাৎ প্রচণ্ডতম এক্সট্রিম পোভার্টি বোঝায়। এক্সট্রিম পোভার্টি আর প্রলং পোভার্টি, অর্থাৎ যে দারিদ্র সহজে ঘুচবার নয়, অনেক 50 বছরের দারিদ্র কি 5 দিনে ঘোচে? তাহলে অনেক প্রলংড পোভার্টি এবং এক্সট্রিম পোভার্টি। এক্সট্রিম মানে চূড়ান্ত দরিদ্র এবং দীর্ঘদিন ধরে দরিদ্র, সেরকম যদি বোঝাই তখন কিন্তু পুয়ার ব্যবহার করা যাবে না। তখন আমি অ্যাডভান্স ইংলিশের ইম্পোভারিস্ট এই শব্দটি বা এই অ্যাডজেক্টিভটি ব্যবহার করতে পারি। তারপরে রিয়াল। রিয়াল মানে খাঁটি, অর্থাৎ অ্যাকচুয়াল, ফ্যাকচুয়াল, সত্য। রিয়াল আমরা বলি না রিয়াল, এটা হচ্ছে রিয়াল, এটা অ্যাকচুয়াল, ফ্যাকচুয়াল, সত্যি ঘটেছে এরকম। খাঁটি অর্থাৎ ফেক ঘটনা নয় বা ইমাজিনারি, কাল্পনিক কিছু নয়। এরকম যদি বোঝাতে চাই তখন আমি রিয়াল ব্যবহার করব। কিন্তু অ্যাডভান্স ইংলিশে রিয়াল বলবো না, অ্যাডভান্স ইংলিশে বলবো অথেন্টিক। কি বলবো? অথেন্টিক। এবার অথেন্টিক শব্দটার ব্যবহার কীরকমভাবে বোঝাবো? অথেন্টিক আমি বলতে পারি যে এই যে পেইন্টিং মানে একটা ছবি আঁকা, সেই ছবির পরে এই অথেন্টিকের ভেতর কী বোঝায়? অরিজিনালিটি। অরিজিনালিটি মানে এইটা ওনারই, অর্থাৎ এই বইয়ের পরে বা এই ছবির পরে যে সিগনেচার আছে না, এই সিগনেচারটা মকবুল M.F. হুসেনেরই, অর্থাৎ মকবুল ফিদা হুসেনেরই, অথবা এটা লিওনার্দো দা ভিঞ্চিরই আঁকা মোনালিসা, অর্থাৎ সাইন রেখে বোঝা যাচ্ছে এটা ওনারই। এই যে অরিজিনালিটি, অর্থাৎ এইটা অন্য কারো নয়, এরকম যদি বোঝাই একটা মানে ইনহেরিটেন্স, অর্থাৎ একদম ভেতরের দিক থেকে, অরিজিনের দিক থেকে অরিজিনাল। আর অথেন্টিকের আরেকটাও মানে বোঝায়, যেরকম 3-4 জায়গায় ভেরিফাইড হয়ে এসছে। আমরা বললাম আজকে আমাদের ভেরিফাই আছে, যখন কলেজে পড়তাম তখন বলে আজকে আমাদের কলেজে ভেরিফাই আছে। ভেরিফাই মানে এই প্রমাণপত্র এই সেই দেখবে ভেরিফাই করে যে ঠিকঠাক আছে কিনা। তাহলে অথেন্টিক শব্দটার ভিতরে কিন্তু অনেক অফিসিয়ালিটি আছে, অর্থাৎ এইটা অনেক জায়গায় ভেরিফাই হয়ে এসছে, অরিজিনালিটি আছে। এরকম যদি বোঝায় যে এই লেখকেরই এই বইটা, এই চিত্রকরেরই এই চিত্রটা, এই পেন্টিংটা এই পেইন্টারেরই, এরকম যদি বোঝাই তাহলে কিন্তু অথেন্টিক এই অ্যাডজেক্টিভটা বসাবো। তো বন্ধুরা, এই যে বেসিক ইংলিশ এবং অ্যাডভান্স ইংলিশের যে ক্লাসটা করলাম, এটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন রাখবেন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।